আমরা জীবনে বিভিন্ন গোষ্ঠীর অংশ। প্রথম হচ্ছে আমাদের পরিবারের অংশ, তারপরে স্কুলে কলেজে আমাদের ছাত্রদের এবং সহপাঠীদের গোষ্ঠীদের একটি অংশ। তারপরে যেই আমরা বড় হই তখন আমরা কার্যক্ষেত্রে এবং বিভিন্ন আহ, সামাজিক গোষ্ঠীর অংশ হয়ে উঠি। আহ, কিন্তু এই যে গোষ্ঠীর মধ্যে লোকজন রয়েছে, আরো বাকি মানুষ যারা রয়েছে, আহ, সবসময় আমরা কিন্তু আহ, তাদের সবার মতামতের সাথে আমাদের মতামত মেলে না, বা তাদের সবাইকে আমরা ঠিক সেইভাবে পরিচিতি আমাদের হয় না। আমাদের সো কল্ড বিএফএফ যারা তৈরি হয় এই গোষ্ঠীর মধ্যে, তাদের সাথে আমাদের অনুরাগ, তাদের সাথে আমাদের আবেগ এবং তাদের সাথে আমাদের চর্চা বেশি গভীর হয় এবং তাদেরকে আমরা বেশি স্বীকার করি আমাদের জীবনে। যেমন ধরুন, আপনি কোনো সফরে বেরিয়েছেন এবং নিয়মিতভাবে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা নিজেদের ফোনে বা খবরের কাগজে বা অন্য কিছুতে আমরা নিমজ্জিত থাকি এবং অনেক সময় জেনে বুঝে বোধহয় চেষ্টা করি যে আমাদের আশেপাশে যারা আছেন তাদের অস্তিত্বই যেন স্বীকার করতে না হয়, এবং মেয়ের গন্তব্য আসলে আমরা নেমে পড়ি। কিন্তু এই অবস্থাতেই যদি যখন কোনো দুর্ঘটনা ঘটে, বা আমাদের পুরনো যে গোষ্ঠীগুলোর কথা বললাম, বা আহ, বর্তমান যেসব গোষ্ঠীর আমরা অংশ, সেখানে যদি কোনো অনুষ্ঠান হয় বা সেখানে যদি কোনো রকম দুর্ঘটনা হয়, বিশেষ করে দুর্ঘটনার ক্ষেত্রে আমরা সেই সব মানুষ যাদেরকে হয়তো চিনতাম না, যাদেরকে অত গভীরভাবে জানতাম না, শুধুমাত্র তাদের একটি নতুন দিক আমরা দেখতে পাই তা না, আমরা তাদের সাথে গোষ্ঠীবদ্ধ হতে স্বীকার করি এবং কিছুটা নিজের আহ, যে ভাবনা আছে বা নিজের যে আহ, সত্তা আছে সেটাকে একটু দূরে ঠেলে, একটু পাশে রেখে আমরা কিন্তু এগিয়ে চলি এবং আমরা সেখানে একটা আহ, বন্ধুত্ব স্থাপন করি এবং গোষ্ঠীর আহ, ক্ষমতাকে আরো আহ, এগিয়ে নিয়ে যাই। তো আজকের আলোচনা হচ্ছে এই যে ফারাকটা, অর্থাৎ আমাদের আহ, আমরা যে নিজেদেরকে নিমজ্জিত করে দিই অনেক সময় গোষ্ঠীর মধ্যে, এবং গোষ্ঠীর কি চারিত্রিক গুণাগুণ আছে যেগুলো আমাদেরকে আকর্ষণ করে, তাই নিয়ে আমাদের আলোচনা। আহ, এবং আশা করি আপনাদের বেশ ভালো লাগবে, কারণ আমি প্রত্যেকটা আমার আলোচনায় এমন কিছু দিক তুলে ধরি যেটা আপনি সচরাচর আহ, বইয়েও পড়তে মানে পড়ে পাবেন না আর কি। এটাও বলে রাখা দরকার যে আস্তে আস্তে ইংরেজির প্রয়োগ হয়তো আমার বাড়বে, যার কারণে আমাকে ক্ষমা করে দেবেন। কারণ আমি আমরা যত গভীরে ঢোকার চেষ্টা করছি, আমি একটা জিনিস বুঝতে পারছি যে বহু এরকম শব্দ আছে যার খুব সঠিক, তাদের ঠিক সমতুল্য শব্দ হয়তো বাংলায় সবসময় পাওয়া যাবে না। বলতে পারি মানে বাংলায়, কিন্তু শব্দটা একদমই সেরকম, তার মধ্যে সেই রোমাঞ্চ, সেই সেই আবেগটা থাকবে না। যাই হোক, তো আজকের আলোচনাটা এখান থেকে শুরু করা যাক। গোষ্ঠীবদ্ধ হলেই সেটা কি, আমরা যখন সাথে আসি, শুধু সাথে আসলেই সেটাকে গোষ্ঠী বলা যায় না। অর্থাৎ যেমন একটা ভিড় একটা গোষ্ঠী না। তারা ট্রেন থেকে নামছে বা বাস থেকে নামছে, বা আহ, একসাথে পুজো দিতে গেছে, এবং পুজো দিয়ে দিতে যাচ্ছে বা বেরোচ্ছে, সেটা একটা ভিড়। কিন্তু কিন্তু সেটা গোষ্ঠী না। ইটস নট ইকুইভ্যালেন্ট টু আ টিম। ফারাকটা হচ্ছে যে বিটুইন ইন্টারেস্ট অ্যান্ড আইডেন্টিটি, আপনার যখন পরিচয়টা এক হয়ে যায় তখন আপনি গোষ্ঠী হন, তাছাড়া কিন্তু আপনি ভিড় থাকেন। এই যে ফারাকটা, অর্থাৎ বিটুইন আপনার ব্যক্তি উদ্দেশ্য এবং আপনার ব্যক্তি পরিচয়, এর মধ্যে এই যে সূক্ষ্ম ফারাকটা, এই ফারাকটা কিন্তু আজকের আলোচনার বিষয়, এবং বিশেষ করে গোষ্ঠী এর চরিত্র, ব্যক্তি চরিত্র ব্যতিরেকে কেমনভাবে হয়, এটা একভাবে বলা যেতে পারে ইটস অলসো কল্ড আ প্যারাডক্স। একদিকে আমরা বলছি যে আমরা গোষ্ঠীর চরিত্র বা গোষ্ঠীর ব্যবহার নিয়ে কথা বলবো, এবং গোষ্ঠীর সে ব্যবহার আছে, কারণ আমরা প্রচলিত ভাষায় যেমন আমরা বলি যে সরকার এই ব্যাপারে ভীষণ দুঃখ প্রকাশ করেছে, এবং সমস্যা হচ্ছে যে সরকারের তো কোনো
মস্তিষ্ক নেই, সরকারের দুঃখও হয় না। ব্যক্তি ছাড়া গোষ্ঠী কোনোদিন সম্ভব না, কিন্তু গোষ্ঠীর একটা নিজের চরিত্র তৈরি হয়ে যায়, যেটা কিন্তু ব্যক্তিকে ছাপিয়ে যায়, এবং সেই জিনিসটাই বোঝার উদ্দেশ্য এই আলোচনাটা। অ্যারিস্টটল সাহেব প্রথমবার কথা বলেছিলেন জুন পলিটিকন, অর্থাৎ যে মানুষ বা যে কোনো জীব, যে কোনো প্রাণী, সে একটা পলিটিক্যাল অ্যানিমাল। অর্থাৎ তিনি যেটা বোঝাতে চেয়েছিলেন যে আপনি যখনই কোনো গোষ্ঠীর মধ্যে বদ্ধ হয়ে থাকবেন, সেটা রাজ্য হতে পারে, সেটা যে কোনো একটি মানে একটা লড়তে যাওয়া একটা আর্মি হতে পারে, অর্থাৎ আপনি যখন গোষ্ঠীবদ্ধ ছাড়া এই সমাজেই আপনি বাস করতে পারবেন না। এবং গোষ্ঠী মানেই হচ্ছে তার কিন্তু একটি নিজের মতবাদ থাকবে, তার একটি নিজের ধ্যান ধারণা থাকবে, যেটা কিনা বাকি যে ব্যক্তি বা বাকি যারা সেই গোষ্ঠীর অংশ, তাদের সকলের ধ্যান ধারণা বা বুদ্ধিমত্তার বা তাদের চিন্তার বা তাদের বিশ্বাসের একটি গড় বিশ্বাস, একটি গড় বুদ্ধিমত্তা, একটি গড় ধারণা। ইনফ্যাক্ট ইংরেজিতে একটা খুব বিখ্যাত কথা আছে যে ইয়োর ইন্টেলিজেন্স ইজ দ্য অ্যাভারেজ অফ ইয়োর ফ্রেন্ডস। অর্থাৎ আপনার যদি 4টে বন্ধু থাকে, তো তাদের যে গড় বুদ্ধিমত্তা, আপনার গড় বুদ্ধিমত্তাও কিন্তু ওই সীমার মধ্যেই ঘুরবে। সুতরাং বলা হয় যে সবসময় যে বাচ্চাদেরকে অন্তত আমরা শুনে এসেছি যে বন্ধুত্ব করবে সবসময় নিজের থেকে যারা বেশি স্মার্ট তাদের সাথে। তার মূল কারণ স্মার্টনেস না, তার মূল কারণ হচ্ছে ইন্টেলিজেন্স। অর্থাৎ তুমি বেশি ইন্টেলিজেন্ট হবে বা তোমার বিভিন্ন বিষয়ে তোমার জ্ঞান বা তোমার জ্ঞান চর্চা বা বুদ্ধিমত্তা তোমার সেক্ষেত্রে বাড়বে। আপনি রাজনীতিক না বা রাজনৈতিক না, আপনি সামাজিক একটি জীব। অর্থাৎ আপনাকে সমাজের যে নীতিমালা আছে সেগুলোকে আপনাকে মেনে চলতে হবে। এই বিষয়ে আমাদের যেটা সবার আগে উঠে আসবে সেটা হচ্ছে ব্যক্তি হিসেবে আমাদের কতটা প্রভাব রয়েছে, আবার আপনার সমাজে আপনার কি স্থান রয়েছে, আপনার কি পরিচিতি রয়েছে, আপনার কি সম্মান রয়েছে, তার উপর নির্ভর করবে যে আপনার প্রভাবের সার্কেলটা কত বড়। কারণ বিশেষ করে আপনি যখন ছোট শিশু বা আপনি বড় হচ্ছেন, বয়ঃসন্ধির কালে রয়েছেন, তখন কিন্তু আপনার প্রভাব শুধুমাত্র আপনার নিজের ওপর, বড়জোর আপনার কাছে ছোট ভাই বোন থাকলে বা পাড়ায় বন্ধু বান্ধব থাকলে তাদের ওপর। যত আপনি বড় হবেন, যত আপনি প্রাপ্ত বয়স্কের দিকে যাবেন, আপনার আস্তে আস্তে সমাজ, আপনার বন্ধু, আত্মীয়, আস্তে আস্তে আপনার প্রভাব বাড়বে এবং আপনি যেখানে কাজ করেন সেখানে আপনার কলিগসরা বা আপনার নিচে অধস্তন যারা কর্মী রয়েছে বা কিছু ক্ষেত্রে আপনার অধিকারীরাও আপনার প্রভাবে আসেন। কিন্তু যেটা খুব বড় কারণ, যেটা হচ্ছে মানে ইকোনমি, পলিটিক্স, স্পোর্টস, বিভিন্ন ধরনের সায়েন্টিফিক রিসার্চ, এইসব জিনিসের ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র ক্রিটিসিজম করতে পারি, আমরা কিন্তু তার আগেনস্টে আমরা রিয়্যাক্ট করতে পারি। আমাদের ব্যক্তি ক্ষমতা বা ব্যক্তি প্রভাব খুব একটা নেই। তার কারণ হচ্ছে আমরা সব জায়গায় একসাথে কাজ করতেও পারিনি, আবার এবং আমরা যদি মতবাদও রাখি সেটা সবাই শুনবে না। কিন্তু সবসময় মানুষের কিন্তু একটি গভীর ইচ্ছে থাকে। অর্থাৎ দেখবেন যে ক্রিকেট ভালোবাসে সে সচিন টেন্ডুলকারকে অলমোস্ট শিখিয়ে দেবে যে মানে কী করে ব্যাট করতে হয়, সে বুমরাকে শিখিয়ে দেবে কী করে বল করতে হয়। বা রাজনীতিতে মানে তারা মানে 20 বছর, 25 বছর, 30 বছর ধরে রাজনীতি করা লোকদেরকে শিখিয়ে দেবে যে রাজনীতি কী করে করতে হয়, যদি তারা রাজনীতি ভালোবাসেন। অর্থাৎ এই জিনিসটা যেটা হয়, এই প্রবণতাটা আসে, তার কারণ হচ্ছে আমরা একটি গোষ্ঠীর নিয়ন্ত্রক বা নির্ধারক হতে কিন্তু ভেতরে একটা গভীর বাসনা পোষণ করি।
কারণ এটা হচ্ছে আপনার নিশ্চয়তার পরে, যেটা আমি আগেও দেখিয়েছি এবং আগেও আমরা আলোচনা করব, যে আমাদের সম্মানের জায়গা, আমাদের প্রাপ্তির জায়গা, সেই জায়গাটা কিন্তু আমাদের ভেতরে সবসময় সেটা কাজ করতে থাকে। ব্যতি রেখে যে আমাদের আর কোনো সমস্যা নেই বা আমাদের সেই মুহূর্তে আর কোনো আহ, আলোচনা নেই। তো এটা হচ্ছে আমাদের প্রথম গণ্ডি, এবং আস্তে আস্তে এই গণ্ডিটা আমরা মারানোর চেষ্টা করি, এই গণ্ডির বাইরে যাওয়ার চেষ্টা করি। তার ওই যে বললাম, একদিকে হতে পারে আমাদের কিছু জিনিসের পছন্দ, কিছু জিনিস দ্বারা আমরা অনুপ্রেরিত হই, অপরদিকে রয়েছে আমরা একটা পরিচয় খুঁজি। এবং এই পরিচয়টা আমাদেরকে অনেকটা একদিকে বলতে পারেন যে আমাদেরকে একটি সত্তা দেয়, আমাদেরকে জীবন চলার মানে দেয়, আমাদেরকে সাহায্য করে এটা বুঝতে যে আমরা কে, কেন এসেছি এবং কি কারণ, এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন যেগুলো আপনি হয়তো টের পান না, কিন্তু আপনার আনকনশিয়াস মাইন্ডে, আপনার মানে সেই চিন্তায়, যে চিন্তা আপনি করেন না কিন্তু আপনার মস্তিষ্ক করে, সেই চিন্তায় কিন্তু এগুলো ঘুরতে থাকে। এবং দেখবেন সেগুলো ছলকে ওঠে যখন আপনি বিশেষ করে তার কোনো ধরনের একটি এক্সপিরিয়েন্স বা তার কোনো ধরনের একটি প্রভাব আপনি হঠাৎ দেখতে পাচ্ছেন সমাজের কোনো ঘটনায়। এবং এটা আমরা খেয়াল করব যে আমাদের সবার কিছু না কিছু বিশ্বাস রয়েছে, এবং সেই বিশ্বাসগুলো সবসময় কিন্তু রিয়ালিটির সাথে মেশে না বা রিয়ালিটিতে পাওয়া যায় না। ধরুন, আমার ব্যক্তিগত বিশ্বাস ছিল যে আমি ক্যাপ্টেন নিমোর মতন হব। যারা ওই বিখ্যাত, যারা ড্যানিয়েল ডেফোর 20,000 লিগস আন্ডার দ্য সি বইটা পড়েছেন, বা ওটা মুভিও তৈরি করা হয়েছিল, সেই মুভি ভার্জনে দেখেছেন, আমি ছোটবেলায় দেখেছি এবং আমি ভীষণভাবে প্রভাবিত হয়ে গেছিলাম। এবং আমার কাছে ক্যাপ্টেন নিমো একটি আদর্শ চরিত্র হয়ে উঠেছিল। এবং আমরা যে কজন বন্ধু দেখেছিলাম স্কুলের মধ্যে, আমরা রোজ কয়েক মাস ধরে ক্যাপ্টেন নিমোকে আমাদের মতন করে আমরা তাকে আমাদের লিডার, আমাদের নেতা, আমাদের গুরু হিসেবে মেনে আমরা খেলাধুলা করেছি। আপনি নিজের মধ্যে এই যে নিখুঁত নিখুঁত প্রেফারেন্সেস, এই যে চাওয়া পাওয়াগুলো, এই চাওয়া পাওয়াগুলো যখন আপনি পান না, তখন আপনি অন্তত এটা আলোচনা করতে এবং এটাকে শেয়ার করতে ভালোবাসেন। এবং এর ফলে আস্তে আস্তে গোষ্ঠী তৈরি হয়। আমি বিশেষ গোষ্ঠীর কথা করছি, এবং এদের পেছনে ওই আইডেন্টিটিতে থাকে। অর্থাৎ এটা ওই পুজো করার গোষ্ঠী না, এটা হচ্ছে একটি গোষ্ঠী যারা একটা পরিচিতির মধ্যে নিজেদেরকে বাঁধার চেষ্টা করে, বা একটা পরিচিতির কারণে একটা গোষ্ঠীর অংশ হতে চায়। তার মানে আমরা সবার আগে যেটা খেয়াল করব সেটা হচ্ছে যে এই গোষ্ঠীর যে চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তার পরিচয়, তার আইডেন্টিটি। ইনফ্যাক্ট দেখা গেছে যে স্কিজোফ্রেনিক পেশেন্টস যারা আছে, অর্থাৎ আপনি স্কিজয়েডদের ছেড়ে দেন, আমি এই ব্যাপারে আপনার খুব গভীরে যেতে হবে না, আপনি এইটুকু জেনে রাখুন যে তার যে স্পেকট্রাম রয়েছে, অর্থাৎ এই স্কিজয়েড বা স্কিজো টাইপের যারা লোকজন রয়েছে, অর্থাৎ যাদের সমাজের সাথে মিশতে ভালো লাগে না, বা তারা খুব একটা, আমরা মনে করি সামাজিক না, তারা কিন্তু ভেতরে গভীরে ভীষণভাবে সামাজিক হতে চায়। ওই ভয়টা, অর্থাৎ যে সমাজ তাদের মেনে নেবে না, বা সমাজ তাদের ভালোবাসবে না, বা সমাজ তাদের উপেক্ষা করবে, এই ভয়ের চোটে তারা কিন্তু অসামাজিক হয়ে যান, তারা স্কিজোফ্রেনিক হয়ে যান, যেটা এই স্কিজোফ্রেনিয়ার একটি চরম লেভেল। কিন্তু গভীরে কিন্তু তারাও সামাজিক, তার কারণ হচ্ছে প্রকৃতি। যেমন আপনারা অনেকে হয়তো জানেন যে সোঁদা মাটির গন্ধ পেলে আমরা কিন্তু মানে ভীষণ ভালোবাসি, এবং অনেকের ক্ষেত্রে সেটা কিন্তু একটা ভীষণ আবেগ বা একটা ভীষণ বিশেষ একটি
স্মৃতি ডেকে আনে। এই স্মৃতিটা আসলে কি? এটা একটা জেনেটিক মেমোরি, যে এটা আসলে একটি ব্যাকটেরিয়ার গন্ধ, যেটি জলের জন্য অপেক্ষা করে। অর্থাৎ যখনই জল আসে বা যেখানে জল আসবে সেখান থেকে আপনি সোদা মাটির গন্ধটা পাবেন। বিশেষ করে মানে যখন চারিদিকে পৃথিবী আপনার একদম মানে শুষ্ক এবং সেখানে কোনো জল নেই, অনেকদিন ধরে বৃষ্টি হয়নি, ওই যে বৃষ্টির জল পড়লে এই বিশেষ ব্যাকটেরিয়াটা উঠে আসে এবং তাদের যে গন্ধটা আসলে সেটা কিন্তু ওই সোদামাটির গন্ধটা ওই ব্যাকটেরিয়ার গন্ধ। তো এই যে স্মৃতিগুলো অর্থাৎ জেনেটিক্যালি হোক বা আপনার স্কিজয়েডের মতো দোষ হোক, যেখানে আপনি মানে আসলে কোনো আবেগে জড়াতে চান না বা আবেগের ভয় পান, অর্থাৎ এই যে ব্যক্তি সত্তা থেকে আপনি আস্তে আস্তে একটা গোষ্ঠী সত্তায় চলে যান এবং সেইখান থেকে একটি গোষ্ঠীর যে সৃষ্টি, সেটা কিন্তু একটা ব্যক্তির মস্তিষ্কের বা কিছু মানুষের দ্বারা তৈরি একটা সৃষ্টি, যাকে উপেক্ষাও করা যাবে না এবং যাকে নিয়ে আমাদের চলতে হবে। সমস্যাটা তখন হয়ে যায় যখন এই গোষ্ঠীটার চরিত্র বদলায়। অর্থাৎ একটা গোষ্ঠী খুব ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, একটা গোষ্ঠী ভীষণ প্রতিবাদী, ভীষণ আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। তখন সেই গোষ্ঠীগুলো অবশ্য ভয়ের বিষয়। তো আমরা যদি ব্যক্তিতে ফিরে আসি, অর্থাৎ এই যে ব্যক্তির যে বিভিন্ন চারিত্রিক গুণ বা অবগুণ বা উপেক্ষিত যে ব্যাপারগুলো রয়েছে, যার ফলে তার মধ্যে এই প্রবণতাগুলো বাড়ে, অর্থাৎ তার ফলে সে স্বাভাবিক সামাজিক গোষ্ঠী ব্যতি রেখে সে আরও বিভিন্ন গোষ্ঠী তৈরি করে, তার ব্যাপারে সিগমন্ড ফ্রয়েড অনেক আগে বলে গেছিলেন। তিনি বলে গেছেন অ্যাবাউট দ্য ভেরিয়াস স্টেজেস। অর্থাৎ এই যে স্মোকিং করে, তো বলে যে যদি ইনিশিয়ালি 0 to 1 or 2 ইয়ার্সের মধ্যে তাকে যদি মায়ের দুধ থেকে খুব জোর করে ছাড়িয়ে দেওয়া হয়, তাহলে পরে তাদের স্মোকার্স হওয়ার প্রবণতাটা বেড়ে যায়। ঠিক একইভাবে আপনি দেখবেন যে আপনার পায়খানা করানোর ওই যে অভ্যেস করাটা, অর্থাৎ টয়লেট ট্রেনিং বা অ্যানাল ট্রেনিং, তার ফলে মানুষের ওসিডি বাড়তে পারে, মানে তার ঘেন্না, কোনো জিনিসের প্রতি ঘেন্না বেড়ে যেতে পারে। তাকে সামাজিক যত দূরত্ব বাড়ানো হয় সেই ব্যাপারে সে কিন্তু আস্তে আস্তে বাইরের সমাজকে ভয় পেতে পারে, অর্থাৎ তার ফলে সে ইন্ট্রোভার্টেড হয়ে যেতে পারে। বা তাকে যদি ছোটোবেলায় ভীষণ মিশতে দেওয়া হয় সবার সাথে, তাহলে কিন্তু সে উদারমনা বা সে এক্সট্রোভার্টেড পার্সোনালিটি হয়ে উঠবে। অর্থাৎ আপনার ছোটোবেলা থেকে আপনার চরিত্র যেভাবে তৈরি করা হয়, এবং আমি এই আলোচনায় খুব গভীরতায় যাব না, তার কারণ হচ্ছে এটা মুখ্য উদ্দেশ্য নয় এই আলোচনার। তার ফলে আপনি খেয়াল করবেন, এবং ভীষণ ইন্টারেস্টিং, যারা বিশেষ করে মানে এখন মা বাবা হচ্ছেন বা মা বাবা হতে চলেছেন বা প্ল্যানিং করছেন, তারা একদিকে বাচ্চার প্ল্যানিং তো করছেন, কিন্তু বাচ্চার চারিত্রিক প্ল্যানিংটা আপনি কিন্তু করে রাখতে পারেন যদি এই বিষয়টা নিয়ে আপনি একটু পড়াশোনা করেন। অর্থাৎ আপনি যখনই কিছু করবেন, যদি সেটা খুব হার্শলি করা হয়, যেটা আমাদেরকে পশ্চিমা বিশ্ব শেখায় যে না, বাচ্চাদের সাথে খুব নরমভাবে ব্যবহার করো, এবং সেটা ঠিক, অন্তত তারা যতদিন টিনেজার্স রয়েছেন, অর্থাৎ তারা যতদিন 18 বয়সটা পার না করছেন, ততদিন পর্যন্ত কিন্তু আপনি শেখাবেন, নিশ্চয়ই শেখাবেন, কিন্তু সেটা একটা সংযমের সাথে। সেখানে ভয় বা ভীতি ব্যবহার করে আপনি যদি তাকে সংযমে আনতে চান, তাহলে সমস্যা ওটাই হবে যে সে তার মধ্যে কিছু অসামাজিক তত্ত্ব, কিছু তার অজানায় কিছু ব্যাপারে তার ঘেন্না বা তার লালসা কিন্তু বেড়ে যাবে, এবং এটা ইট ক্যান লেটার লিড টু ইভেন স্যাডোম্যাচোরিজম, এই যে বিভিন্ন টেন্ডেন্সিজ আছে, যেটা নিয়ে আপনি শুধুমাত্র ফ্রয়েড না, আপনি দেখবেন সেটা নিয়ে কার্ল ইউংও উনি বলেছেন যে ওনার যে
6টি আর্কেটাইপ আছে, যেখানে একদিকে ইগো আছে, একদিকে সুপার ইগো আছে। তো এই যে স্মৃতিগুলো আস্তে আস্তে চরিত্রে বদলাতে থাকে। এবং হ্যাবিট ফর্মিং নিয়ে আমরা যখন কথা বলেছি, এই ব্যাপারে আমরা অলরেডি আলোচনা করেছি। তো আপনার ব্যক্তি চরিত্রের যে 4টে গুণ রয়েছে, যেটা আমি আলোচনা অনেকবার করেছি ইনফ্যাক্ট, যে আপনার একটি শারীরিক বৈশিষ্ট্য রয়েছে, আপনার একটি বুদ্ধিমত্তার বৈশিষ্ট্য রয়েছে, আপনাকে যা প্রভাবিত করে অর্থাৎ আপনার যে পছন্দগুলো তার একটি প্রভাব রয়েছে, এবং আপনি যা দ্বারা প্রভাবিত হন সেটাও রয়েছে, যেটা আমি চরিত্র ও ব্যবহারে এই নিয়ে আলোচনা করেছি আপনাদের সুবিধার জন্য। তো টিমস যখন আমরা তৈরি করব, অর্থাৎ আমরা যখন সংগঠিত একটি গোষ্ঠী তৈরি করব, তখন কিন্তু আপনি খেয়াল করবেন আপনার এই দুটোর প্রয়োগ বেশি হবে, অর্থাৎ আপনার শারীরিক এবং আপনার বুদ্ধিমত্তার প্রয়োগটা বেশি হবে। অর্থাৎ আপনি যদি স্পোর্টস দেখেন, বা আপনি যদি কোনো অর্গানাইজেশন দেখেন, অর্থাৎ কোনো সংস্থায় আপনি কাজ করেন, বা আপনি কোনো একটা অনুষ্ঠানেও যাচ্ছেন যেখানে সব কিছু পূর্ব নির্ধারিত রয়েছে, অর্থাৎ আপনি কী ধরনের গান শুনবেন সেখানে, বা কী ধরনের গান হবে, বা সেখানে কী ধরনের অনুষ্ঠান হবে, তাহলে খেয়াল করবেন সেখানে কিন্তু আপনার অ্যাপ্রোচটা অ্যাজ আ টিম মেম্বার হয়, এবং মানে অদ্ভুতভাবে ফারাকটা চলে আসে। কিন্তু যেখানে আপনি একটি গোষ্ঠী, যেখানে শুধুমাত্র তার ওই যে পরিচয়, সে পরিচয়ের প্রতি আপনি আকৃষ্ট হয়ে যাচ্ছেন, সেখানে কিন্তু আপনার যা পছন্দ এবং আপনাকে যা প্রভাবিত করে, তাদের উদ্দেশ্য এবং তাদের বৈশিষ্ট্যগুলো কিন্তু বেশি প্রভাবিত করে একটি গোষ্ঠীর সাথে আপনার যখন ব্যক্তিসত্তাকে আপনি সম্মিলিত করেন। অর্থাৎ খুব সাধারণ ভাষায়, আপনি যখন গিয়ে সিজেপি প্রোটেস্ট করেন, তখন আপনি নিজের আইডেন্টিটিটাকে, যদিও আপনি পড়াশোনা করেন না, বাট আপনি নিজেকে একটি স্টুডেন্ট হিসেবে দেখা শুরু করেন। বারবার সিজেপির আলোচনাটা আসছে, কারণ মানে নিকটবর্তী সময় ঘটে গেল। কিন্তু এখানে আমি আরেকটা ঘটনা আপনাদের বলতে পারি, ভীষণ ইন্টারেস্টিং। 1950-এর দশকে জিম জোন্স বলে একজন ব্যক্তি, তার মতবাদ আমাদের মহেশজির মতন, অর্থাৎ ওশোর মতন, তার মতবাদ তিনি ছড়াচ্ছিলেন, এবং এই যে গোষ্ঠীটা, সেই গোষ্ঠীটা ভীষণ সংঘবদ্ধ হয়ে, এবং তাদের নিজেদের কিছু বিশ্বাস ছিল, এবং বিশেষ করে বিশ্বাসগুলো সমাজতান্ত্রিক ছিল, অর্থাৎ তারা সামাজিক অবিচারের বিরুদ্ধে বিশ্বাস করতেন। কিন্তু ওই যে গোষ্ঠীর ভেতরে আপনি মানে পরে গল্পতে দেখবেন যে তারা নিজেরাই অনেক বেশি সামাজিক অবিচার করতে থাকতেন। 1974-এ জিম জোন্স ঠিক করেন যে না, তাদের পক্ষে আমেরিকায় থাকা মুশকিল, কারণ হচ্ছে আমেরিকায় যা নিয়ম আছে, সেই নিয়মের ফলে তারা কিন্তু হতে পারেন, তাদেরকে তাদের ভিতরে বিভিন্ন আইনি প্রয়োগ এনে তাদেরকে কষ্ট দেওয়া যেতে পারে, বা তাদেরকে বহিষ্কৃত করা যেতে পারে, বা তাদেরকে ভেঙে দেওয়া যেতে পারে। তো সেই ভয়ে উনি সাউথ আমেরিকায় শিফট করে যান, এবং সেখানে তিনি তার গোষ্ঠীর লোকজন নিয়ে, সেখানে প্রায় 1000 খানেক লোকজন ছিলেন, ইনক্লুডিং সন্তান, এবং সেখানে তিনি তার নিজের একটি আশ্রমের মতন তৈরি করেন। এবার খবর আসে যে এই আশ্রমের মধ্যে লোককে বাধ্যতামূলক গোষ্ঠীর অংশ করে রাখা হচ্ছে, অর্থাৎ একটি সময়ের পরে তাদেরকে কেউ যদি মনে করতেন যে না, সে আর এই বিশ্বাসে বিশ্বাসী নয়, তার মনে হচ্ছে যে এই যেই অসামাজিক অবিচারের বিরুদ্ধে তারা আওয়াজ উঠাচ্ছিল, এবং যার ফলে তারা ঐক্যবদ্ধ হয়েছিল, সেই একই জিনিস এখানেও হচ্ছে। তো সেটাকে ভাঙার জন্য সেই যারা বেরিয়ে আসতে চেয়েছে, দেখা গেছে যে এই গোষ্ঠীর যারা বিশেষ করে সিকিউরিটি এবং এইসবের দায়িত্ব ছিলেন, তারা বাধ্যতামূলকভাবে তাদেরকে কিন্তু সেই গোষ্ঠীর বাইরে এবং এলাকার বাইরে তাদেরকে যেতে দিতেন না। এই নিয়ে যখন ইউএস গভর্নমেন্টের একজন
রিপ্রেজেন্টেটিভ, তাদের নেতা আসেন এবং দেখার চেষ্টা করেন। ব্যাপারটা নিয়ে মতভেদ এত বেড়ে যায় যে সেই ইউএস রিপ্রেজেন্টেটিভ, যার নাম ছিল লিও রিয়ান, এবং ওনার সাথে যার লোকজন ছিল, লিও রিয়ানকে মেরে ফেলা হয়। এবং যখন মেরে ফেলে তখন তারা বুঝতে পারেন যে এবার আমাদের কাছে আর কোনো উপায় নেই। তো 18ই নভেম্বর 1978 তারা সবাই একটি ফ্রুট জুসের মধ্যে বিষ মিশিয়ে, এবং তারা সবাই জানতেন যে এতে বিষ মেশানো আছে, তো তারা সবাই একসাথে সুইসাইড করেন, আত্মহত্যা করেন। অর্থাৎ একটি গোষ্ঠীর যে ক্ষমতা এবং তার জন্যে যে মানুষ কতটা যেতে পারে, এটা তার একটা দুর্দান্ত নিদর্শন। যারা তার ইতিহাস জানে তারা বলে যে মা বাবা প্রথমে নিজেদের সন্তানদের বিষটা খাওয়ায়, এবং তারা যখন ঘুমিয়ে পড়ে তখন মা বাবারা নিজেরা সে বিষ পান করে, এবং পান করে তারাও আত্মহত্যা করে ফেলে। অর্থাৎ আপনি গভীরতাটা আশা করি বুঝতে পারছেন যে কেন আমরা এটা নিয়ে আলোচনা করছি, কারণ এর প্রভাব, এর ক্ষমতা কত বেশি, এবং আমরা মানে কতটা অন্ধ হয়ে যেতে পারি অনেক সময় একটি বিশ্বাসের পেছনে। গোষ্ঠীর একটি চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে যে কিছু গোষ্ঠী রয়েছে যারা প্রথমে বা মুখ্যত নেতাহীন গোষ্ঠী। তো এর মধ্যে আপনি যদি খেয়াল করেন যে প্রথমে আপনি দেখবেন যে এক হচ্ছে ভীষণ সংগঠিত গোষ্ঠী রয়েছে, যাদের বিশেষ বিশেষত্ব আছে একজন নেতা রয়েছে, এবং অসংগঠিত গোষ্ঠী যারা একটি বিশেষ পরিচয়ের ফলে তারা এসেছে, অর্থাৎ অরিজিৎ সিং ফ্যান বা শ্রেয়া ঘোষাল ফ্যান, অর্থাৎ তারা একটি বিশেষ কারণে এসেছে, ভীষণ সংগঠিত নয় বা কিছুক্ষণের জন্য সংগঠিত, এবং একবারে সেই উপস্থাপনাটা, সেই ঘটনাটা ঘটে যাওয়ার পরে তারা কিন্তু আবার ব্যক্তি চরিত্রে ফেরত চলে যায়। আপনি কিছু গোষ্ঠী এমন দেখবেন যারা হয়তো সংগঠিত বা শুরুতে সংগঠিত না, কিন্তু আস্তে আস্তে তারা ভীষণ সংগঠিত হয়, এই জিম জোনসের গল্পের মতন, এবং তারপরে তারা মানে সব কিছু করে ফেলতে পারেন সেই একজন নেতার জন্য। এর মধ্যে যে বিশেষতাটা আপনি খেয়াল করবেন সেটা হচ্ছে যে কোনো গোষ্ঠীর প্রতি আপনার কতটা আনুগত্য রয়েছে, বা আপনি তার জন্যে কতটা এগিয়ে যেতে পারেন, সেটার সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং। অর্থাৎ আপনি সেই গোষ্ঠীর আচার বিচার, সেই গোষ্ঠীর যারা বিশ্বাসী তাদের সাথে আপনি কতটা শারীরিক দূরত্ব কমাতে ইচ্ছুক। বিশেষ করে কিছু গোষ্ঠী আছে দেখবেন তারা নিজেদের মধ্যে বিয়ে করে এটা প্রমাণ করার জন্য যে তারা সেই গোষ্ঠীর এত গভীর বিশ্বাসী, যেমন বিভিন্ন ধার্মিক গোষ্ঠী হয়ে থাকে। এবং তার চরম হচ্ছে যখন আপনি নিজের ব্যক্তি সত্তাকে সম্পূর্ণভাবে শেষ করে দিতে পারেন এবং আত্মহত্যা পর্যন্ত করতে পারেন সেই গোষ্ঠীর জন্য, অর্থাৎ আপনি দূরত্বটাকে নিজের এবং নিজের আত্মার মধ্যে দূরত্বটাকে আপনি একদম নিঃশেষ করে দিতে পারেন। তো সোশ্যাল ডিস্টেন্সিং কিন্তু খুব ভালোভাবে দেখাতে পারে বা আমাদেরকে বোঝাতে পারে যে আপনি সেই গোষ্ঠী দ্বারা কতটা প্রভাবিত হচ্ছেন, এবং তার মানে আপনার বিশ্বাসের মাত্রা বা সেই গোষ্ঠীর পরিচয়ের প্রতি আপনার কতটা আনুগত্য রয়েছে। যেমন আমরা আগে আলোচনা করেছি যে আমরা ভিড় বনাম গোষ্ঠী কীভাবে নির্ধারণ করতে পারি। তো এখানে আপনি একটি দেখতে পাচ্ছেন যে এটা একটি গোষ্ঠী যেটা একটা ভিড়ে তৈরি হয়ে গেছে, অর্থাৎ খুব জেনে বুঝে আপনি দেখবেন এখানে ওই নেতৃত্বের প্রভাবটা খাচ্ছে, অর্থাৎ একজন ঠেলে জোর করে ব্যাপারটাকে একটু বেসামাল করার চেষ্টা করছেন। তার কারণ হচ্ছে তার মুখ্যত যেটা মাথায় ঘুরছে সেটা হচ্ছে সেই গোষ্ঠীর প্রভাবে প্রভাবিত হয়ে সে তন্ত্রকে বোঝানোর চেষ্টা করছে যে আমাদের ক্ষমতা কত, আমরা
মানে যত ব্যারিকেড আছে সব ভেঙে আমরা বেরিয়ে চলে যাব। এবং এই অভ্যেসগুলো দেখায় মানে বা একদিক থেকে নিদর্শন করে যে এই গোষ্ঠীকে কারা ক্ষতি করতে পারে বা তাদের পরিচয় অনেক লোকই আছে যারা সেই গোষ্ঠীকে বিপদে আনতে পারে। ইনফ্যাক্ট বলা হয় যে অনেকে কিন্তু একটি গোষ্ঠীর অংশ হয় এবং এই লড়াইটা তাদের চলতে থাকে যে আমি গোষ্ঠীটাকে ভেঙে আমি কি করে একটা নতুন গোষ্ঠী তৈরি করব। তার কারণ হচ্ছে আমি গোষ্ঠীর হয়তো 80% মতবাদে বিশ্বাসী, কিন্তু শেষ 20%টা আমি ঠিক মানতে পারছি না বা আমি সেটাকে উঠতে পারছি না, যে কারণে আমি সেটাকে ভেঙে ফেলতে চাইছি। সমাজে আপনি কি ধরনের গোষ্ঠী দেখতে পান? প্রথম হচ্ছে আপনার পরিবার এবং আত্মীয় স্বজন, এবং তারা একটি গোষ্ঠী, তাদের একটি পরিচয় রয়েছে, অর্থাৎ আপনি একটা বংশের অংশ, তো স্বাভাবিক আপনি সেই খুব সাধারণভাবে এবং খুব সাধারণ নিয়মে আপনি তার অংশীদার বা সেই গোষ্ঠীর একজন হয়ে ওঠেন। এরপরে রয়েছে উৎসব এবং আচার আয়োজন, এই যেমন আমি কনসার্টের কথা বললাম, খেলাধুলা, বিভিন্ন ধরনের উদযাপনে আমরা একসাথে গোষ্ঠী হিসেবে আমরা আমাদের ব্যবহার দেখাই। কোনো সংগঠিত সমাবেশ করার সময়, বিশেষ করে পার্টির বিভিন্ন মিটিং মিছিল বা ধার্মিক মিটিং মিছিল বা আপনার কোনো অনুষ্ঠানে, সেটা আপনার সংগঠনের অনুষ্ঠান হতে পারে, আপনি যে কাজ করেন তাদের কোনো সমাবেশ, প্রতিবাদ এবং সহ সমাবেশ, অর্থাৎ এই যে বিভিন্ন প্রোটেস্ট অর্গানাইজ করা হয়, যেখানে আপনি একটি গোষ্ঠীর অংশ হিসেবে সেখানে আপনি নিজের যেখানে আপনি সেই গোষ্ঠীর যারা এর আয়োজন করছে আপনি তাদের একজন সংগঠনের একজন হয়ে নিজের প্রতিবাদ স্থাপিত করার চেষ্টা করেন। এবং দুর্যোগ এবং অপ্রত্যাশিত সংঘবদ্ধতা, অর্থাৎ যখন কোনো দুর্ঘটনা ঘটে তখন আমরা কিন্তু আবার সংঘবদ্ধ হই। চলুন তাহলে বোঝা যাক যে একটি গোষ্ঠীর প্রতি আকৃষ্ট হওয়ার, অর্থাৎ তার ওই যে পরিচিতি বা আইডেন্টিটি, তার আইডেন্টিটির সাথে নিজের আইডেন্টিটিটা কি করে মার্জ করা হয়। দেখুন, এটা শুধু খারাপ ক্ষেত্রেই নয়, অর্থাৎ কর্মক্ষেত্রেও কিন্তু মোটিভেশন বা অনুপ্রেরণার ব্যবহার করা হয় এবং এই টেকনিকটা ব্যবহার করা হয় মানুষকে আরও বেশি অনুপ্রেরিত করার জন্য, তারা যাতে কাজে ভালো ফল দেন এবং তার ফলে যাতে উন্নতি, তার ব্যক্তিগত উন্নতিও ঘটে এবং সংস্থানেরও উন্নতি ঘটে। এর জন্য কি করা হয়, এর জন্য আপনি খেয়াল করে দেখবেন যে আপনার যে আইডেন্টিটি বা আপনার যে ব্যক্তিসত্তা, সেটা সংস্থার বা গোষ্ঠীর ব্যক্তিসত্তার সাথে কি করে এক করা যাবে। তো তার জন্য কি করা হয়, আপনার যে অন্তরীণ যে চাহিদা বা আপনার অন্তরীণ যে বৈশিষ্ট্য বা স্বভাব বা যেই বিশেষ ক্ষেত্রগুলো আছে, সেগুলো হচ্ছে আপনার প্রথম হচ্ছে সার্ভাইভাল বা আপনার বেঁচে থাকার বা নিশ্চয়তার চাহিদা। আপনার একদিকে রয়েছে আপনার সামাজিক এবং সাংস্কৃতিক ধারণাগুলোকে এগিয়ে নিয়ে চলা, যখন আপনি বেঁচে আছেন বা যেভাবে আপনি জীবন উত্তরণ করছেন। অপরদিকে রয়েছে আপনার নিজের প্রতিষ্ঠা এবং সম্মানের চাহিদা, এবং শেষে রয়েছে ফিজিওলজি, অর্থাৎ আপনার যদি শারীরিক বা দৈহিক কোনো রকম চাহিদা থাকে। তো এই চারটে চাহিদা আপনার মেটানোর প্রয়োজন রয়েছে এবং এদের রক্ষণাবেক্ষণের প্রয়োজন রয়েছে, এবং আপনার অস্তিত্ব এদের দ্বারা তৈরি, এই চারটে বৈশিষ্ট্য দ্বারা তৈরি। অপরদিকে আপনার যদি সামাজিক একটি প্রতিষ্ঠা থাকে, সেটা আপনার পরিচিতি বা আপনার ব্যক্তিসত্তার একটি অংশ হয়ে ওঠে, অর্থাৎ আপনার অংশটা এই চারটে বৈশিষ্ট্য দ্বারা নির্ধারিত। এবার যখন আপনি বাহ্যিক যে কোনো সংগঠন বা গোষ্ঠী বা
ব্যক্তির সাথে আপনি যখন ইন্টারাক্ট করছেন, যখন আপনি তাদের সাথে আদান প্রদান করছেন মতের, কাজের, ধারণা, তো সেখানে চারটে বিষয় আপনার কাজ করে। একদিকে আপনার রয়েছে রোল বা আপনি সেই মুহূর্তে আপনি কে, আপনি স্টুডেন্ট না আপনি ফাদার না আপনি মাদার না আপনি ওয়াইফ, তো বা আপনি ফ্রেন্ড, তো বা আপনি শুধু একজন সঙ্গী। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট ডিটারমিনেন্ট। এবং তার সপক্ষে বা তার সমান্তরালে দাঁড়িয়ে থাকে আপনার সিদ্ধান্ত। অর্থাৎ আপনি যখনই সিদ্ধান্ত নেবেন, আপনি তখন এগুলো ভেবে নেবেন যে আমি ওর কে হই বা আমার সাথে এই গোষ্ঠীর কি সম্পর্ক। অপরদিকে রয়েছে আপনার কে বর্তানো কিছু দায়িত্ব বা রেসপন্সিবিলিটিস এবং আপনার অব্লিগেশন বা আপনার অবদান। এবার এই দায়িত্ব এবং অবদান এই দুটোকে খুব সুন্দরভাবে ব্যবহার করা হয় মানুষকে আরও বেশি অনুপ্রেরণা দেয়। কারণ আপনি যদি খেয়াল করেন যে যে কোনো একটি ইন্টারাকশনের মধ্যে, হিউম্যান ইন্টারাকশনের মধ্যে যেটা লুকোনো থাকে সেটা হচ্ছে একটি ওই ট্রানজ্যাকশন বা ট্রেড অফ। অর্থাৎ আমরা যখনই কারোর সাথে কিছু করছি, সেটা আমি দোকানে গিয়ে আমি যদি কোনো একটা জিনিস কিনি, আমি কিছু চাইছি, তার বদলে আমি কিছু পাচ্ছি, যার কারণে আমি ভাষা খরচা করছি, যার কারণে অনেক সময় আমি আবার অনুনয় বিনয়ও করছি, যেখানে হয়তো আমার ভুল হয়েছে, যে আরে দাদা জিনিসটা ভুল করে ভেঙে গেছে বা আমি বুঝতে পারিনি, একটু যদি ঠিক করে দেন। তো এই যে বিভিন্ন ধরনের আমাদের যে অবদান এবং আমাদের যে দায়িত্বশীলতা, সেটা কিন্তু নির্ধারণ করে যে আমরা কতটা ওই সত্তার সাথে, ওই যে বহিরাগত গোষ্ঠীর সত্তা বা সংস্থার সত্তা, সেই সংস্থার সত্তা বা গোষ্ঠীর সত্তার সাথে আমরা কতটা এক হতে পারি। এবং যেটা ব্যবহার করা হয় বা মানে যেটা আসলে টেকনিক, সেটা হচ্ছে আপনাকে এটা বোঝানো যে দেখুন আপনার উপর একটা বিরাট দায়িত্ব রয়েছে। এবং যদি আপনাকে আসলে কিছুই করতে হবে না বা শুধুমাত্র নেতার পেছনের ঝান্ডা নিয়ে আপনাকে চিল্লে চিল্লে কিছু শব্দ আওড়ে এগিয়ে যেতে হবে, কিন্তু অবধারণাটা এমনভাবে দেওয়া হয় যেন আপনি একটা বিরাট দায়িত্বে রয়েছে এবং এর ফলে একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে, বা এর ফলে এর জন্যেই কিন্তু যেটা প্রচেষ্টার শেষ বা আউটকাম, যেটা প্রাপ্তির জায়গা, সেই প্রাপ্তিটা ঘটবে। এটা কি করে? এটা মানুষকে উদ্বুদ্ধ করে তোলে। যেমন আপনি খেয়াল করবেন পরিবারের ভেতরেও আমরা যখন একটি ছোট্ট পরিবারের অংশ হই, তো তখন আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়, না না তুমি পারবে, তুমি পারবে, আরেকটু চেষ্টা করো। এবং এর ফলে কি হয়? আমরা আরও বেশি দায়িত্ব নিতে রাজি হই, আমরা আরও বেশি নিজেদের অবদান দিতে আগ্রহী হই, এবং তার ফলে আমরা আস্তে আস্তে যেটা ব্যক্তি সত্তা ছিল, মানে অর্থাৎ যে বাচ্চাটা শুধুমাত্র খেলতে ভালোবাসতো, সে আস্তে আস্তে পড়তে শেখে, তারপরে সে খেলতে শেখে, তারপরে সে বড় হয়ে দায়িত্ব নিতে শেখে। অর্থাৎ আস্তে আস্তে তার যে মূল ব্যক্তি সত্তা, সেই মূল ব্যক্তি সত্তার থেকে সে আস্তে আস্তে বিভিন্ন ধরনের সত্তার সাথে একত্রিত হতে থাকে। এবং দিস ইজ দ্য এসেন্স। এটাই হচ্ছে গোড়ার কাঠামো, যে কি করে দুটো সত্তা এক করে দেওয়া হয়। আশা করি বোঝা গেল। এইবার প্রশ্ন হচ্ছে, তো এগুলো তো সব ভালো, তো ভালো কি নেতিবাচক হতে পারে, বা ভালোর মধ্যে কি মন্দ লুকিয়ে থাকতে পারে? চলুন এবার এটা বোঝার পালা। হচ্ছে যে গোষ্ঠীর একটি অর্থনৈতিক দিকও রয়েছে। অর্থাৎ আপনি যদি একটি বিরাট বড় গোষ্ঠীর সাথে সংবদ্ধ হন, যেমন ধরুন একটি ধার্মিক গোষ্ঠী, তাহলে আপনি খেয়াল করবেন যে সেই গোষ্ঠী আপনাকে অর্থনৈতিক সাহায্য করতে পারে সময় সময়। সেটা এইভাবে হতে পারে যে সেই গোষ্ঠী নিজেদের মধ্যে অনেক বেশি অর্থনৈতিক কেনাবেচা করলো, তার ফলে তারা যদিও একটি অন্য সমাজে রয়েছে বা অন্য একটি জায়গায় রয়েছে, তারা নিজেদের অর্থতন্ত্রকে স্থাপিত করলো এবং সেটাকে একটা নির্ভরশীল জায়গায় বা একটা স্থিতিশীল জায়গায় তারা পৌঁছতে সক্ষম হয়। দ্বিতীয় জিনিস হচ্ছে যে মানুষ সবসময় মনে করে সে যদি কোনো
সমাজের প্রতি অবদান করতে পারে এবং সেই সমাজ যদি একটি বৃহদাংশ তার নিজের গোষ্ঠীর লোক হয়, তাহলে সে শুধুমাত্র সমাজের উপকার করছে না, সে তার গোষ্ঠীরও উপকার করছে। অর্থাৎ খেয়াল করে দেখুন যে আপনি একটি গোষ্ঠীতন্ত্রকে একটি সমাজতন্ত্রে কি করে বদলাবেন, সেই জিনিসও আমরা কিন্তু দেখতে পারি আমাদের আশেপাশে। আপনি যদি কোনো জিনিসে বিশ্বাস করেন, গভীরভাবে বিশ্বাস করেন, সেখানে আপনি নিজেকে সম্পূর্ণভাবে নিমজ্জিত করতে রাজি হয়ে যান, সেখানে আপনি সম্পূর্ণভাবে জিনিসটাকে বিশ্বাস করতে চান এবং তার ফলে নিজের সামাজিক দূরত্বটাও কমিয়ে আনতে রাজি হন। অর্থাৎ সেই গোষ্ঠীর মধ্যে বিয়ে করা, সেই গোষ্ঠীর মধ্যে সম্পর্ক স্থাপন করা এবং প্রয়োজন পড়লে সেই গোষ্ঠীর জন্যে আত্মহত্যা করা। তো এইগুলো নিদর্শন আমরা আজকের দিনেও দেখছি এবং আগের দিনে মানে পরবর্তীকালেও যে দেখব না তা নয়। তা গোষ্ঠী এই যে ক্ষমতাটা অর্জন করে, সেই ক্ষমতাটা অর্জন করে কোত্থেকে, বা তার গোষ্ঠীর এই যে পরিচিতি, সেই পরিচিতিকে মানুষ কেন এত বেশি মানে। তো এইগুলো তো এই চারটে মুখ্য কারণ তো রয়েছে, যে কিছুটা প্রাকৃতিক, কিছুটা সামাজিক, কিছুটা অর্থনৈতিক এবং কিছুটা বিশ্বাসভিত্তিক। কিন্তু এই বিশ্বাসটাকে, এবং যেটা সকল তাড়নার বা অনুপ্রেরণার পেছনে, সেটাকে কি করে বিশ্বাস করানো হয়, অর্থাৎ সেখানে যুক্তি কি ব্যবহার করা হয়। তো অনেকে ভুল করে এবং অনেকে, আমি দেখেছি অনেক অনুষ্ঠানে অনেকে প্রচুর যুক্তি ব্যবহার করে মানুষকে বোঝানোর জন্য, কিন্তু সে মানুষটা বোঝে না যুক্তি। তার কারণ হচ্ছে যে মানুষ কিন্তু যুক্তি সে ব্যবহার করে এটা স্থাপন করার জন্যে কোনটা ভালো এবং কোনটা মন্দ, যেটা যে কোনো যুক্তির অন্তর্নিহিত কারণ এবং যে যুক্তির অন্তর্নিহিত বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তার ভালোত্ব। এবার ভালোত্ব মনে রাখবেন, ভালোত্ব বৈজ্ঞানিকভাবে ঠিকঠাকে কারোর কাছে ভালো মনে হতে পারে, কিন্তু অপরদিকে কারো কাছে সেটা সামাজিকভাবে, ধার্মিকভাবে এবং জ্ঞানগতভাবে ভালো হলে, মানে তার সীমিত জ্ঞানের মতে সেটা যদি ভালো হয় তবে সেটাই ভালো। তার কারণ হচ্ছে যে কোনো গোষ্ঠী, বিশেষ করে যারা যে গোষ্ঠীগুলো অসামাজিক বলে আমি যদি ব্যাখ্যা করি, বা যাদের উদ্দেশ্য হচ্ছে বাকি সমাজকে ঘৃণা করা বা বাকি সমাজের বিরুদ্ধে কোনো রকম নেতিবাচক আচরণ করা, তার মধ্যে একটা জিনিস খেয়াল করবেন, এবং সেটা আপনি প্রোটেস্টেও দেখবেন, মানে খুব সাধারণ প্রোটেস্টের মধ্যে বা যে কোনো প্রতিবাদের মধ্যে, যে কোনো আক্রোশের মধ্যে দেখবেন, সেটা হচ্ছে তাদের বিশ্বাসগুলো, প্রথম কথা হচ্ছে যে তাদের যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটিটা ভীষণ ছোট, সীমিত, সংকুচিত হয়। অর্থাৎ সেটা ভীষণ ওয়ান লাইন, ওয়ান ওয়ার্ড বা ওয়ান আইডেন্টিটি বা ওয়ান বিলিফ সিস্টেম ফোকাসড। যেমন ধরুন সিজেপি প্রোটেস্টে আপনি যদি আমি উদাহরণ নিই, বা আমি যদি জিম জোন্সের গল্পটা বলি, তাহলে দেখা যাবে সেটা হচ্ছে অবিচার। দ্বিতীয় জিনিস যেটা দেখবেন সেটা হচ্ছে যে এর বিরুদ্ধে বা এর সপক্ষে যে ভালোগুলো দেখানো হয়, সেটাকে তার বিরুদ্ধ মতবাদ বলার জন্য গোষ্ঠীর মধ্যে কেউ থাকে না। তার গোষ্ঠীর নিয়মই হচ্ছে যে তারা বিরুদ্ধ মতের বা সমালোচনার বা যে কোনো ধরনের আলোচনার কোনো জায়গা রাখতে চায় না, কারণ রাখলেই তো সে তাদের মতটা ভেঙে পড়বে। কারণ আসল সত্যিটা হচ্ছে না কিছু ভালো না কিছু খারাপ। যেমন আমি আগেও বলেছি এবং ভালো মন্দ নিয়ে আলোচনায় বলেছি বা সততা নিয়ে বলেছি, যে কোনো একটি অবধারণা, যে কোনো জিনিস, যে কোনো কাজ, তার মধ্যে ভালো এবং মন্দ কিন্তু সমান পরিমাণে থাকে। ব্যাপারটা শুধুমাত্র দৃষ্টিকোণের, অর্থাৎ আপনি কিভাবে, কোন দিক দিয়ে আপনি দেখছেন, সেদিক থেকে আপনি
এবং নিজের পূর্ব অবধারণার সেখানে সংমিশ্রণ করলে আপনি পূর্ব নির্ধারিত একটি ভালো দেখবেন বা পূর্ব নির্ধারিত খারাপ দেখবেন। তো এই যে পূর্ব নির্ধারিত ভালো এবং খারাপ, সেটাকে যেমন আলোচনা করতে দেওয়া হয় না, বা সেটা নিয়ে যেমন আপনি বিরুদ্ধাভাস আপনি পাবেন না। যেমন সিজেপি প্রোটেস্টের মধ্যে দাঁড়িয়ে কারোর ক্ষমতা ছিল না যে তারা বলবে যে না, এই প্রোটেস্টটা কেন ভুল। বা জিম জোনসের মধ্যে যারা বিরুদ্ধাচরণ করেছে তাদের দেখা হয়েছে তাদের আওয়াজ বন্ধ করে দেওয়া হয়েছে, এমনকি কিছু লোকের মৃত্যুও হয়েছিল এই বিরুদ্ধাচরণ করার ফলে। এবং তৃতীয় জিনিস যেটা দেখবেন সেটা হচ্ছে এই ভালোত্ব এবং খারাপের মধ্যেও কিন্তু তারা কি করে, তারা একটি খুব সরল রেখাঙ্কিত একটি বিচ্ছেদ রাখেন। অর্থাৎ তাদের যা কিছু তা সব ভালো এবং বিরুদ্ধের বিচারের যা কিছু তা সব খারাপ। এই যে মতবাদটা বা এই যে প্রয়োগটা, এটা যেটা করে সেটা হচ্ছে এটা ফলে আপনার খুব সহজ হয়ে যায় একজন গোষ্ঠীর অংশীদারকে, বা যে অংশীদারিত্ব দ্বারের একটি অংশ হতে চায়, বা যে সামান্যতরে হয়তো কিছু প্রশ্ন করছে বা বিরুদ্ধ প্রশ্ন করছে বা জানার চেষ্টা করছে যে এই মতবাদটা কেন ভালো, আমি কেন আমার দূরত্ব আরও কমিয়ে আনবো এবং মানে খুব প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করব, প্রত্যেকটা অনুষ্ঠানে যোগদান দেব বা প্রত্যেকটা নিয়ম মানব। তার কারণ হচ্ছে ওই ভালো গুলোকে তুলে ধরা। এই যে চরম যুক্তিটা যে সমাজের উদ্ধার জন্য আপনি ব্যবহৃত হবেন বা আপনি এই গোষ্ঠীর অংশ হবেন, সেটা কিন্তু আপনাকে উদ্বুদ্ধ করতে স্বাভাবিকভাবে উচিত। তার কারণ হচ্ছে সমাজের একটি অংশ হওয়া কিন্তু প্রকৃতির নিয়ম। অর্থাৎ এই যে সহজীবী ব্যবহার বা সহজীবী প্রবণতা, সেটা তো আমাদের মধ্যে বিদ্যমান জেনেটিক্যালি, কারণ আমরা জানি আমরা একলা কিছু করতে পারবো না। তো এইটাকে অনেক সময় ব্যবহার করা হয়, তার কারণ হচ্ছে ওই ভালোত্ব দিয়ে বা ভালোত্বকে যুক্তি হিসেবে ব্যবহার করে। এই যে প্রবণতাগুলো, এই যে আসক্তিকরণ একটি গোষ্ঠীর প্রতি, তার পরিচিতির ফলে, এবং সেখানে আপনার পরিচিতি কিভাবে তার সাথে মিশে যাচ্ছে, এবং আপনি তার যে ভালোত্ব, কারণ দেখুন সব কিছুর মধ্যে আপনি যদি মনে রাখেন, আমি বলেছিলাম ভালো এবং মন্দের ক্ষেত্রে এবং সততার ক্ষেত্রেও বলেছি যে ভালো এবং মন্দ কিন্তু ব্যতিরেকে নয়। অর্থাৎ সব কিছুর মধ্যে যেমন খারাপ পাওয়া যেতে পারে ঠিক সমান ভালো পাওয়া যায়। সেই ভালোটা যদিও চরম সত্য না, সেটাও আমি বলেছি। অর্থাৎ না ভালোটা সত্য না মন্দটা সত্য, এটা সম্পূর্ণ আপেক্ষিক। কারণ কোনো জিনিস সবসময় ভালো না, কোনো জিনিস সবসময় খারাপ না, এটা সম্পূর্ণ আপেক্ষিক, সম্পূর্ণ তাৎক্ষণিক। অর্থাৎ এর প্রয়োগটাকে ব্যবহার করে বিশেষ করে যারা কোনো ধরনের ভয়ঙ্কর গোষ্ঠী তৈরি করছে, এবং ভয়টা আমাদের দেখুন কোনো ভালো গোষ্ঠী তৈরি হলে তাতে তো কোনো ভয় নেই, কারণ সেই গোষ্ঠী কোনো খারাপ কিছু করতে চাইছে না, সে একটি ভালো ধারণা বা ভালো চিন্তাকে বা ভালো একটি নতুন প্রয়োগকে সে ব্যবহার আনতে চাইছে বা তার জ্ঞান ছড়াতে চাইছে, তাতে কোনো সমস্যা নেই। সমস্যাটা হয়ে যায় ওই যখন আপনি 900 জন মানে কম বুদ্ধিমান মানুষ আমি বলবো, তাদেরকে বোকা বানিয়ে তাদেরকে একসাথে আপনি মাস সুইসাইড করান। অনেকের ক্ষেত্রে এই প্রশ্নটা থাকতে পারে যে যদি আমরা আজকের দিনে যেহেতু আমরা উন্মুক্ত এবং আমরা বিভিন্ন ধরনের খবর আমরা বাইরে থেকেও পেতে পারি, বা আমরা ভিন্ন মতবাদ আমরা জানতে পারি, তো তার শুনে আমরা তারা পাল্টাই না কেন বা আমরা বদলাই না কেন? প্রথম কথাটা হচ্ছে যে এমন কিছু নয় যে মানুষ পাল্টায় না, মানুষ পাল্টায়। যারা নিজেদের বুদ্ধিমত্তা ব্যবহার করে বা তারা নিজেরা একটু মুক্তিমনা, তারা কিন্তু বিশেষ করে এইসব গোষ্ঠী যেগুলো নেতিবাচক গোষ্ঠী, তারা কিন্তু সেখান থেকে সরে আসে। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে
আপনার যে ভয়টা কাজ করে যে আমি যদি গোষ্ঠী থেকে বেরিয়ে আসি তাহলে সেই গোষ্ঠী কিভাবে আমাকে পরে আক্রমণ করবে। যেহেতু আমি বললাম এটা 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 এমন একটি গোষ্ঠীর, বিশেষ করে যে যার মুখ্য আহ, অবধারণার কারণই হচ্ছে আহ, তার একটি আক্রোশ রয়েছে, তার একটি সমাজের প্রতি ঘৃণা রয়েছে, যার থেকে সে আহ, উদ্ভাবনা হয়েছে। তো আপনি যদি খেয়াল করে দেখেন যে যখন গোষ্ঠী একটা সিদ্ধান্ত নেয় তখন কিন্তু সেটা ব্যক্তি সিদ্ধান্ত নয়। আহ, যেমন আমি বললাম যে সরকার যখন বলে যে আমরা ভীষণ দুঃখিত এই ঘটনার জন্য, তখন কি সরকার বলছে না, ওটা কিছু ব্যক্তির মতামত। কারণ আহ, আহ, সমষ্টিগত বুদ্ধিমত্তা তো বলে কোনো ব্যাপার হয় না, অর্থাৎ সবার বুদ্ধি নিজের মতন করে কাজ করে। আমরা শুধুমাত্র যেটা করতে পারি সেটা হচ্ছে সেই বুদ্ধিগুলোকে এক জায়গায় এনে যে গড় সিদ্ধান্ত, সেই গড় সিদ্ধান্তটাকে প্রস্তুত করতে পারি। অর্থাৎ গড় সিদ্ধান্ত তো হতে পারে যে না, এই সময় আমাদের আহ, সংযম রাখতে হবে এবং বলা উচিত যে আমরা দুঃখিত, এবং বলে আমরা পাশ কাটিয়ে বেরিয়ে চলে গেলাম। আর ঠিক একইভাবে কিন্তু গোষ্ঠীবদ্ধভাবে আমরা যখন সিদ্ধান্ত নিই তখন কিন্তু আমাদের অনুশোচনাও কম হয়, এবং যার ফলে আমরা খুব বেশি ক্ষতি করলেও সেই ক্ষতিটাকে আমরা বুঝি না, তার কারণ আমরা মনে করি যে ওই ভালোটা আমরা বেশি করছি, আমরা উপকারটা বেশি করছি, এবং সেই উপকারটা করে যাওয়া উচিত। ইনফ্যাক্ট এর জন্য খুব বিখ্যাত এক্সপেরিমেন্ট আছে, মিলগ্রাম এক্সপেরিমেন্ট বা ইভেন প্রিজন এক্সপেরিমেন্ট, তবে মিলগ্রামটা ও বেশি বিখ্যাত, এবং আপনারা চাইলে ওটা দেখতে পারেন, ইউটিউবে অ্যাভেলেবেল আছে। অর্থাৎ যখন আপনি কোনো একটা বিচার সিদ্ধান্তে বিশ্বাস করেন তখন আপনি সেই মতবাদের রক্ষার জন্যে আপনি কিন্তু অনেক কঠিন কাজও করতে রাজি হয়ে যান, শুধুমাত্র ওই বিশ্বাসের তাড়নায়, এবং যে বিশ্বাসটা ভালো। আপনি যেটা করছেন সেটা কিন্তু সমাজের বৃহত্তর উন্নতির জন্যে, এবং এই যুক্তিটাই কিন্তু ভারতের যুক্তিটা ব্যবহার করা হয় অনেক রকম দুষ্কর্ম করার জন্য। তো ব্যক্তি হিসেবে সেটাকে ভয় পাওয়াটা কোনো লজ্জার বিষয় না, বা কোনো অস্বাভাবিক ব্যাপার না। আমরা ব্যক্তি হিসেবে যেহেতু আমাদের মধ্যে জীবনের নিশ্চয়তার একটি ভয়, একটি প্রাথমিক ভয়, আমাদের প্রাকৃতিক একটি ভয়, সুতরাং সেই ভয়টাকে মাথায় রেখে অনেকেই কিন্তু যদিও জানে যে সেই মতবাদটা, সেই বিশ্বাসটা আমাকে ভুল বোঝানো হচ্ছে, ভালোর নামে আমাকে খারাপটাকে ভালো হিসেবে দেখানো হচ্ছে, বা একটি খারাপ জিনিসকেও এমনভাবে প্রস্তুত করা হচ্ছে যে না, এতে সমাজের বড় মঙ্গল হবে। অর্থাৎ আপনি গিয়ে গাড়ি জ্বালিয়ে ফেললেন, আপনি গিয়ে তাণ্ডব করলেন, এবং তাণ্ডব করার ফলে আপনি কিন্তু সমাজের আসলে একটি বড় ভালো স্থাপন করতে গেছেন। সেই যুক্তিটা মানুষ সাধারণ মাথা দিয়ে বুঝতে পারে না যে আমি একটা ক্ষতির বিরুদ্ধে আরেকটা ক্ষতি করে আমি কি করে ভালো করছি। ইংরেজিতে যেটা খুব ভালো ভাবে বলা আছে যে টু রংস ডোন্ট মেক আ রাইট। এটা বোঝার ওই যে সমস্যাটা, অর্থাৎ বুদ্ধিমত্তার অভাব, এবং আপনার একটি গোষ্ঠীর বিরুদ্ধে যাওয়া। কারণ গোষ্ঠীর পক্ষেও আপনি ব্যক্তিগতভাবে হয়তো চান না কারোর ক্ষতি করতে, কিন্তু আপনি যখন গোষ্ঠীর অংশ, এবং গোষ্ঠীর যদি সেই বিশ্বাস থাকে যে না, এরকম কোনো দুর্ব্যবহার হলে আমরা তার জন্য চরম শাস্তি দিতেও রাজি আছি, অর্থাৎ প্রাণ নাশ করতেও রাজি আছি, তো তাহলে আপনি সেই যুক্তির বিরুদ্ধে যুক্তি খাড়া করা খুব মুশকিল, কারণ ওটার ওপর ভালোত্বের প্রলেপ লাগানো আছে। তো এই যে অ্যান্টি চেঞ্জ যেটা কিনা আপনার মধ্যে আবার রয়েছে, আবার ওই যে বললাম তার কারণ হচ্ছে আপনি নিশ্চয়তাকে পছন্দ করেন, এবং নিশ্চয়তাকে আপনি এই জন্য পছন্দ করেন কারণ ওটা বায়োলজিক্যাল ট্রুথ। আপনি কনস্ট্যান্ট মধ্যে থাকতে চান যাতে আপনার এভলিউশন দ্বারা আপনাকে যেন মুছে ফেলা না হয়। এই নিয়ে প্রচুর আলোচনা
প্রচুর পড়াশোনা আছে, এবং আমি একটি ব্যাপার তো হাত দিচ্ছি না, সেটা হচ্ছে গোষ্ঠীর ভেতরে ব্যক্তি সম্পর্ক নিয়ে তার যে কোন্দল বা তার যে সমস্যা বা তার যে বিভিন্ন দিক, সেটা কিন্তু আমি আলোচনায় এখনো ঢুকছি না, তাহলে আলোচনা আরো লম্বা হয়ে পড়বে। কিন্তু আশা করি আপনি এখন বুঝতে পারছেন যে আহ, যে যখন মানুষ সংঘবদ্ধ হয় কোনো কিছু করার জন্যে, যেটা প্রকৃতভাবে বা খুব আহ, আহ, তাৎক্ষণিকভাবে বেরিয়ে আসে, তাতে কিন্তু ভয় নেই। ভয় হচ্ছে সেটা যখন সংঘবদ্ধ হয়, ভয় হয় যখন সেটা সমাজ ব্যতিরেকে বা কোনো জিনিসের আহ, প্রতি আহ, ঘৃণা আহ, বা কোনো আহ, বিশ্বাসের প্রতি বা সমাজের প্রতি অবিশ্বাসের প্রস্তাবে তৈরি করা হয়, বা আহ, বাকি যে কোনো বিশ্বাসকে আহ, শুধু তর্কে না, বরং সেটাকে আহ, তাতে বল প্রয়োগ করে সেই বিশ্বাসটাকে নামিয়ে আনার জন্যে বা সেই বিশ্বাসটাকে ভেঙে ফেলার জন্যে যখন সংযোজিত করা হয়, তখন কিন্তু আহ, শুধুমাত্র সেই গোষ্ঠীর বিচারের নেতিবাচক ব্যবহারটা বা দিকটা বেরিয়ে আসে না, তাতে কিন্তু অনেক বোকা, অনেক অবুঝ আহ, জনশ্রেণী এই ভিড়ের অংশ হয়ে পড়ে। আশা করি আপনাদের আলোচনাটা ভালো লাগলো। ভালো লাগলে শেয়ার করবেন, লোকজনকে জানাবেন, এবং এই যে দীর্ঘ ফরম্যাটটা, এটাকে এর হয়তো আমি আর দু চারটে করব, তারপর আমি সংকুচিত করে দেবো, ছোট ছোট স্নিপেটস আমরা তৈরি করব। তার কারণ হচ্ছে আমি মানে ব্যক্তিগতভাবে এখনও সেই ধরনের কোনো আহ, ভালো লাগা আমি এখনো দেখতে পাচ্ছি না। আশা করি পরবর্তী দিনে ভালো লাগাটা বাড়বে, যদি অবশ্য মানুষের ওই যে বললাম, তারা এই গোষ্ঠীর সাথে জুড়তে চায়। কারণ এই গোষ্ঠীর কোনো নেতিবাচক দিক নেই, শুধুমাত্র সে জ্ঞানকে ছড়িয়ে দিতে ইচ্ছুক। আমরা সেই ধরনের একটা গোষ্ঠী হতে চাই। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।